এক্স্যাক্টলি ডোনাল্ড ট্রাম্প কি চাচ্ছে এই মুহূর্তে সেটা অনেকেই আঁচ করতে পারতেছে না যে হোয়াট হি থিংস অন দ্য ইস্যু অফ দ্য ওয়ার কারেন্টলি যেটা চলতেছে। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছিল যে আমরা খুব দ্রুত এখান থেকে যুদ্ধ গুটিয়ে চলে আসব, কিন্তু তার পরক্ষণেই দেখা গেল যে এক সপ্তাহ পরেই সে বিভিন্ন স্থল অভিযান, বিভিন্ন অভিযান করার প্ল্যান করার চেষ্টা করছিল। এবং সে বিভিন্ন মিডিয়াতে বলার চেষ্টা করলো যে এটা আমেরিকার যুদ্ধ বা ইসরায়েলের যুদ্ধ না দেখে মধ্যপ্রাচ্যে যেহেতু বিভিন্ন দেশে আক্রমণ হয়েছে, সেই সুবাদে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোই এই অর্থায়ন দিবে, এই অর্থ সংগ্রহ করবে। কিন্তু ইতিমধ্যেই অলরেডি উই হ্যাভ নোন ক্লিয়ারলি দ্যাট যে মধ্যপ্রাচ্যের সব মানুষগুলো এই যুদ্ধের কিন্তু বিপক্ষে অবস্থান নিয়েছে এবং সেনাবাহিনী ডিসইন্টারেস্টেড করেছে যে আমরা কোনোভাবে যুদ্ধ করব না। ইভেন দ্য মিলিটারি অফ আমেরিকা অলরেডি বলে দিয়েছে যে আমরা এই যুদ্ধে যাব না। অর্থাৎ বিভিন্ন মিডিয়াতে আপনার বিবিসি, সিএনএন, আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের যে স্থানীয় টিভি পত্রিকা, এই পত্রিকাগুলো যদি দেখেন যে আমেরিকান মিলিটারির মধ্যে যে জেনারেলগুলো আছে সেই জেনারেলগুলোও কিন্তু এখন তাদের চাকরি থেকে ইস্তফা দেওয়ার চেষ্টা করতেছে। ইতিমধ্যেই আপনারা হয়তো কালকে বা তার আগের দিনের নিউজে দেখলেন যে আমেরিকার সেনাবাহিনীর মধ্যে বড় বড় জেনারেলদের মানে করা হচ্ছে, রদবদল করা হচ্ছে এবং তাদেরকে বাদ দিয়ে নিচের স্থানীয় যারা অফিসার আছে তাদেরকে উপরে নিয়ে আসা হচ্ছে। এর উদ্দেশ্য হলো প্ল্যান করা। এবং আমরা কালকে রাত্রে থেকে জানতেছি যে আমেরিকা অলরেডি ইরানের মাটিতে স্থল অভিযান চালানোর জন্য তাদের সেনাবাহিনীকে প্রস্তুত করেছে এবং সেনাবাহিনী ইতিমধ্যেই যাবে। কিন্তু আমেরিকা যে কথাটা মানুষকে বলতেছে না সেটা হলো বিভিন্ন মিডিয়াতে বা খুব এনক্রিপ্টেড মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে যে আমেরিকা বলতেছে তাদের সৈন্য সদস্য মাত্র 20 জন বা 25 জন মারা গেছে। কিন্তু এটা আপনি যদি বড় কোনো মিডিয়া হাউস থেকে তথ্য নিয়ে থাকেন তাহলে দেখবেন যে ইতিমধ্যেই কিন্তু আমেরিকার 850-900 প্লাস সৈন্য মারা গেছে এবং ইসরায়েলের যে কত সৈন্য মারা গেছে এটা আনকাউন্টেবল, ইমনিজারেবল। এবং ইসরায়েলের ভিতরে যে সমস্ত বিল্ডিং গুলো কলাপস হয়েছে, ধ্বংস হয়েছে, সেগুলোর সংখ্যাও কিন্তু আমরা জানি না। কিন্তু ইসরায়েল যে একটা আতঙ্কের মধ্যে বসবাস করতেছে সেটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে গেছে এই যুদ্ধের মাধ্যমে। এবং ইরান, ইরানের যে ভৌগোলিক অবকাঠামো, ভৌগোলিক যে সীমারেখা, এই সীমারেখা চিন্তা করলে ইরান কিন্তু তাদের যুদ্ধ অনেকটা এগিয়ে আসছে। ইতিমধ্যে আপনারা বাংলাদেশের কিছু সোশ্যাল সাইট গুলোতে দেখেছেন, কিছু ইউটিউব চ্যানেল গুলোতে দেখেছেন যে ইরানের গড়ের প্রত্যেকটি গড়ের মহিলারা, বোরকা পরে পর্দানিশীন মহিলারা বন্দুক হাতে তারা ছবিতে পোজ দেওয়া শুরু করছে। অর্থাৎ তাদের ভিতরে যে স্বাধীনতাকামী গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, যে আপনার সার্বভৌমত্বের যে বিষয়, তাদের কিন্তু অস্থি মজ্জা এটা ঢুকে গেছে। সুতরাং এটা আমেরিকার প্রশ্ন না, সারা বিশ্বের সবগুলো দেশ মিলেও যদি একটা দেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে চায় এবং ওই দেশের মানুষগুলো যদি উজ্জীবিত হয় তাহলে সেই সার্বভৌমত্ব কিন্তু কেড়ে নেওয়ার অধিকার কারো থাকে না। আমরা সকলেই জানি যে বহির্বিশ্বের মধ্যে যেই দেশগুলো বড় বড়, অর্থাৎ যেমন আমেরিকা, রাশিয়া, এই সমস্ত দেশগুলো বিভিন্ন ছোট দেশগুলোর মধ্যে গণতন্ত্রের ফেরি করে তাদের সার্বভৌমত্বকে শর্তাধীন করে ফেলে। আমি সার্বভৌমত্বের শর্তাধীন কেন বলছি, যে আপনি আপনার দেশের মধ্যে যে ভৌগোলিক সীমারেখা আছে সেই সীমারেখা আপনি মেনটেন করে চলতে পারবেন, কিন্তু আপনি বড় দেশগুলোকে যদি কুর্নিশ না করেন, আদাব না দেন, সালাম না দেন, তাহলে আপনার যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্ব রক্ষা হবে না। দেখেন, আমরা জানি যে বিশ্বে প্রায় 9টি পরমাণু শক্তিধর দেশ আছে, এর মধ্যে পাকিস্তান একটি দেশ এবং ইরান অঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ। কিন্তু প্রশ্ন হলো তারা এই একটা সূত্র পাইছে 28 ফেব্রুয়ারি থেকে যে ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে। আরে ভাই, ইরান পরমাণু অস্ত্র হলে তোমার বাবার কোনো সমস্যা আছে? তোমার বাবার কোনো সমস্যা নাই, কারণ সে একটা সার্বভৌম দেশ, তার এই অধিকার থাকা উচিত। এবং আমরা দেখেছি যখনই বড় বড় দেশগুলো এই ছোট ছোট দেশগুলো হস্তক্ষেপ করে, আমি কয়েকটি উদাহরণ টানবো, হস্তক্ষেপ করে, তখনই আন্তর্জাতিক যে সমস্ত গণমাধ্যম, ইউরোপীয় ইউনিয়ন বলেন, আপনার হিউম্যান রাইটস ওয়াচ বলেন, তারপর আপনার জাতিসংঘ বলেন, আইসিসি বলেন, বড় বড় প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠান চুপ করে আটি মেরে বসে থাকে। কেন বসে থাকে? তাদের আর কোনো কথা থাকে না, কারণ তাদের যে ফাইন্যান্স, তাদের যে ফান্ড রেজিং সিস্টেম, এটা আসে বড় দেশগুলোর কাছ থেকে। যার কারণেই দেখেন আপনি ইরাকের যুদ্ধ হলে ইরাক দখল করলো, ইরাকের দখল করার পরে লিবিয়া দখল করলো, এরপরে আপনার সিরিয়া দখল করলো, এরপরে দেখেন ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে আমেরিকার মধ্যে বন্ধ করা হয়েছে। অথচ বিশ্বের ছোট ছোট দেশগুলোর মধ্যে যদি আপনি একটা কুকুরও মারা যায়, একটা যদি ছোট মানুষও মারা যায়,
এবং এটা যদি ওই আমেরিকার স্বার্থের আঘাতে লাগে, আমেরিকার স্বার্থ বিরোধী হয়, তাহলে দেখবেন তারা গণতন্ত্রের সবক বুঝবে এবং হিউম্যান রাইটস ওয়াচের যে সবক, এই সবকগুলো আওড়াবে। সুতরাং এটা ক্লিয়ারলি আপনি দেখেন, রাশিয়ার কথাও বলতে পারেন, যদিও রাশিয়া ইরানের পক্ষে এখন নিয়েছে সেটা, আমি অনেক লেখায় দেখিয়েছি যে প্রত্যেকটি যুদ্ধই কিন্তু এক একটি ট্রেড ওয়ার, অর্থাৎ বাণিজ্য যুদ্ধ। আপনার এই যুদ্ধকে যদি আপনি ধর্মের বিচারে বিচার করেন তাহলে সেটা কিন্তু ঠিক হবে না। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এইটা হয়তো ইসরায়েল সিয়া অক্ষশক্তি নাম দিছে মানুষের কাছে, ইহুদিদের কাছে এটা জনপ্রিয় করার চেষ্টা করতেছে যে আমরা শিয়া অক্ষশক্তির সাথে লড়তেছি, পরবর্তীতে আমরা সুন্নি অক্ষশক্তির সাথে লড়বো, তখন সুন্নি অক্ষশক্তির মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশগুলো আসবে। এবং এখানে ভারত প্যাট্রোনাইজ করছে কিনা, আপনারা যদি রয়ের কার্যক্রম বা বিভিন্ন পত্রিকার কূটকৌশল দেখেন, বিভিন্ন সলা কলা যদি পত্রিকার ভাষ্যগুলো দেখেন, তাহলে হয়তো অনেকটা এই জিনিসটা বুঝবেন। যে কথাই ছিলাম সেটা হলো, দেখেন রাশিয়া বিশাল বড় একটা দেশ, অথচ ইউক্রেনের মতো একটা ভৌগোলিক ভালো দেশকে সার্বভৌমত্ব, তাদের সার্বভৌমত্বের উপর হামলা করার কারণে ইউক্রেনের স্বাধীনতা হস্তক্ষেপ বিলীন হয়ে যাচ্ছে। কি কারণে? আমি যে কথাই ছিলাম যে ছোট ছোট দেশগুলো তাদের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব বড় বড় দেশগুলোর কাছে শর্তাধীন হয়ে গেছে। এই জন্য আপনি গণতন্ত্র ফেরি করে যে সমস্ত কথাবার্তা বলবেন সেটা শুধুমাত্র বড় দেশগুলোর জন্য প্রযোজ্য, ছোট দেশগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। এভাবেই সারা বিশ্ব চলতেছে যে আপনি ছোট দেশ যখনই হবেন, যেমন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশ, আপনার ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশগুলো কিন্তু অনেক সময় শর্তাধীনের মধ্যে থাকে। আমি অনেকভাবে কথা বলার চেষ্টা করছি, 1947 সালে ভারত যেভাবে বিভক্ত হয়েছে তখনই কিন্তু ভারত বাংলাদেশ, পাকিস্তানের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যুদ্ধ করে 90% এগিয়ে থাকবে। কেন? আপনি একটা পারমাণবিক শক্তিধর দেশ, সেই দেশকে বিভাগ করে দিলেন, সেখানে তো স্বাভাবিকভাবেই আপনার যে গণতন্ত্র, আপনার যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব রহিত হবে, তাই না? স্বাভাবিক এটা। দেখেন আমাদের বিপ্লবী শরীফ ওসমান হাদি, সে এই সমস্ত বিষয়গুলো, ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য এবং গণতান্ত্রিক ভিত্তিক যে সমাজ গঠন করা, এই সমাজ গঠন করার জন্য কিন্তু সে অনেক চেষ্টা করেছিল, অনেক কথা বলছিল, যার কারণে সে কিন্তু আজকে নিষ্ঠুর বলির শিকার হয়েছে। এবং এখনো ভারত বিদ্বেষী বা বড় বড় দেশগুলোর যে সার্বভৌমত্বর কথা বলি, সেই কথাগুলোই যদি আপনি ছোট দেশগুলোর বেলায় বলেন, তাহলে হয়তো আপনার অস্তিত্বই বিলীন হয়ে যাবে, আপনাকেই হয়তো হত্যাকাণ্ডের শিকার হতে হবে। সুতরাং আমরা যাই বলি, প্রত্যেকটি যুদ্ধই কিন্তু এক একটা বাণিজ্য যুদ্ধ। আজকে দেখেন দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, পৃথিবীর সবগুলো দেশের তেলের কাহিনী লেগে গেছে। এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, ইতিমধ্যেই তুরস্ক, আপনার ফ্রান্স, আপনার ইতালি, স্পেন, জার্মানি, এই দেশগুলো কিন্তু, ইউকে, এই সমস্ত দেশগুলো অটোমেটিক কিন্তু বলে ফেলছে যে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। কেন অংশগ্রহণ করবে না? কারণ তারা ধরতে পারতেছে যে আমেরিকা যে তাদের তেলের ব্যবসা এবং পৃথিবীর বিভিন্ন দেশের উপরে আধিপত্যবাদ এবং পৃথিবীর বিভিন্ন দেশের উপর যে তাদের দমন নীতি, তাদের নিপীড়ন চালিয়ে দিবে, সেই জিনিসগুলো কিন্তু তারা আজ করতে পারছে। যার কারণে ইউরোপীয় ইউনিয়ন বলেন, বড় বড় দেশ, স্পেন, জার্মানি, ইতালি, যে সমস্ত দেশগুলোর নাম বললাম, এই সমস্ত দেশগুলো ইতিমধ্যেই কিন্তু আমেরিকার যে এলআই আছে সেই এলআইয়ের বাইরে গিয়ে কাজ করতেছে। এবং ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই পাগলামি শুরু করে দিয়েছে যে নেটো কেন আমার কথা শুনতেছে না, মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের স্বার্থে আঘাত লাগতেছে, অথচ তারা তারপরে কেন কথা বলতেছে না। সুতরাং এই জিনিসগুলো খুব ইজিলি অ্যান্টিসিপেটেড ডেট, যে আপনি যখনই ছোট দেশ হবেন তখন কোনো না কোনো দেশের সাথে এলাই করে আপনার চলতে হয়। এই জিনিসটা এই যুদ্ধে প্রমাণিত হতে যাচ্ছে যে বাণিজ্য যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ হলো যখন আপনার স্বার্থ বিরোধী কোনো কার্যক্রম হয়, তখন ছোট দেশগুলো কথা বলার চেষ্টা করতেছে। আমি বিশ্বাস করি এই যুদ্ধে যদি আপনার ইরান যদি জয়ী হয়ে থাকে, তাহলে ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে, আপনার তুরস্ক, সিরিয়া, ইরাক, লিবিয়া, আপনার সৌদি আরব, ইউএই, এই সমস্ত দেশগুলো কিন্তু অটোমেটিক ভাবে দেখবেন যে আপনার এই একটা এলাই করবে, তারা একটা জোট করবে যে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং তাদের দেশের যে বাণিজ্য নীতি আছে সেই বাণিজ্য নীতিকে রক্ষা করার জন্য ওয়েস্টার্ন সমাজ, ওয়েস্টার্ন দেশগুলোর সাথে যুদ্ধ করবে এবং ওয়েস্টার্ন দেশকে যেভাবেই হোক মোকাবেলা করবে। সুতরাং আসুন আমরা এই নীতিতে বিশ্বাস করি এবং আমাদের যে সমস্ত কাগজ, পত্র, পত্রিকা, প্রেস এবং আন্তর্জাতিক সামাজিক মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলোকে এই কথাগুলো আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনার এই যুদ্ধে অবশ্যই ইরানকে জয়ী হতে হবে। ইরান যদি জয়ী হয় তাহলে সার্বভৌমত্ব টিকে যাবে, এবং ইরান যদি জয়ী হয় ছোট ছোট দেশগুলোর সার্বভৌমত্ব টিকবে, তাদের সৃজনশীলতা রক্ষা হবে এবং তাদের যে কথা বলার রাইট, তাদের যে ব্যবসা করার রাইট, তাদের যে সমর নীতির রাইট, তাদের পারমাণবিক অস্ত্র বানানোর রাইট, সেই রাইটগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই রাইটগুলো সক্রিয়ভাবে কাজ করবে। যদি এটা করতে পারে তাহলে পৃথিবীর মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হবে, পৃথিবীর মধ্যে একটা ইনসাফ প্রতিষ্ঠা হবে,
যে সমস্ত বড় দেশগুলো ছোট দেশকে খেয়ে ফেলতে চেষ্টা করে, সেই সমস্ত দেশগুলো যদি পারমাণবিক অস্ত্র থাকে, সেই সমস্ত দেশগুলো পরবর্তীতে আপনার বড় দেশগুলো এত সহজে খেতে পারবে না, এত সহজে তাদের ডমিনেট করতে পারবে না। সুতরাং আসুন আমরা কায়মনোবাক্যে একটু দোয়া করি এবং আমরা বিভিন্ন মাধ্যমে ইরানের যতগুলো কথাবার্তা আছে, ইরানের যতগুলো শক্তি আছে, সেই শক্তিগুলো নিয়ে কথাবার্তা বলি এবং তাদের জন্য বিশেষ করে আমরা দোয়া করি।